আচ্ছা, আপনারা এই ক্লাসের টোটাল স্টুডেন্ট কয়জন? স্যার সবাই স্যার, এটা ম্যান্ডেটরি সবার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা তো ম্যান্ডেটরি। মোটামুটি কি 75? হ্যাঁ স্যার, 75। আচ্ছা আচ্ছা, আমি এখন প্রথমে আসলে আজকে তো ইন্ট্রোডাক্টরি ক্লাস, আজকে এত বেশি কিছু না, জাস্ট হচ্ছে একটা ধারণা দেবো আর কি। এই ক্লাসটা আমরা দুই ভাগে মানে দুইটা পার্ট করে নেব, প্রতিটা ক্লাস দুইটা পার্ট করে নেব, কারণ একসঙ্গে 1.5 ঘন্টা ক্লাস নেওয়াটা খুব মানে বিরক্তিকর আর কি অনলাইনে। সে কারণে আমরা এই ক্লাসটাকে আমরা দুই ভাগ করে নেব। প্রথম হচ্ছে 1 থেকে মানে 40 মিনিট পর্যন্ত একটা অংশ, এরপর 10 মিনিট আমরা ব্রেক নেব, এরপরে আবার 40 মিনিট নেব। এভাবে নিলে মনে হয় আমার জন্য সুবিধা হয়, আপনাদের জন্য সুবিধা হয়, কারণ কন্টিনিউয়াসলি আসলে 1.5 ঘন্টা কথা বলা যায় না। এবং আরেকটা জিনিস, এই যে আমাদের কিন্তু মানে অনলাইনে অ্যাটেন্ডেন্স দিতে হবে আর কি। সো সবাইকে বলতেছি আসলে মানে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন। ক্লাসগুলোতে অ্যাটেন্ড না করলে আসলে ওইখানে যদি অনলাইনে যদি মানে অ্যাটেন্ডেন্সের পরিমাণ কমে যায়, তখন একটু পরবর্তীতে প্রবলেম হবে, কারণ এই অ্যাটেন্ডেন্স গুলো আমাদের আবার মানে চেয়ারম্যান স্যারকে দিতে হবে। সো মানে ওইটা একটু খেয়াল রাখবেন। এখন আজকে আমরা জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাসই পড়ব, মানে বেশি কিছু না। কারণ একটু আমরা তাহলে মোটামুটি শুরু করি। আমাদের যেই আমাদের যে সাবজেক্টটা আছে মানে এই কোর্সটা, এটা হচ্ছে পাওয়ার সিস্টেম 1। এটা তো ধরতে গেলে আমাদের আসলে পাওয়ার সিস্টেমের বেসিক সাবজেক্টগুলোর মধ্যে একটা। যেমন ছিল মেশিন 1, মেশিন 2, এরকম যেমন সাবজেক্ট ছিল, ওই সাবজেক্টগুলোর মতোই পাওয়ার সিস্টেম 1। এখন এই পাওয়ার সিস্টেম 1 এর উপর বেস করে কিন্তু আমাদের সামনের দিকে আগাতে হবে, কারণ এই এই সাবজেক্টটা কিছুটা কিন্তু আমাদের পাওয়ার সিস্টেম 1 এবং সরি ইলেকট্রিক্যাল মেশিন 1 এবং মেশিন 2 এই দুটোর সাথে রিলেট। মানে এইখান থেকে মানে এই সাবজেক্টটা আগের দুইটা সাবজেক্টের সাথে ইন্টার রিলেটেড। একইভাবে সামনের দিকে আমরা যতগুলো সাবজেক্ট পড়বো, প্রতিটা সাবজেক্টই আমাদের এটা মানে এই সাবজেক্টটার সাথে ইন্টার রিলেটেড। এটা মানে আমাদের পাওয়ার সিস্টেমে যতগুলো সাবজেক্ট আছে এর মধ্যে এটাই একটু কঠিন। সো আমাদের এটা রেগুলারই আসলে একটু পড়তে হবে। আমরা আস্তে আস্তে আগাবো, সে কারণে আমরা একটা ক্লাসকে দুই ভাগ করতেছি, যাতে হচ্ছে আপনারা একটু সুযোগ পান, একটু এই ব্রেকের মধ্যে কোনো কিছু কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আমি গতবারে ক্লাস নিয়েছি এভাবে যে ওই 10 মিনিটের একটা ব্রেক দিয়ে, তখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে মোটামুটি এই 10 মিনিটের ব্রেকের পরে সে মানে জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, আমরা এই কোর্সটা আসলে কি কি পড়বো এটা আমরা আগে দেখিনি। প্রথমে পড়বো আমরা নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশন। এই জিনিসটা মানে কি, আমরা আসলে যতগুলো, যেমন আমরা এই যে ট্রান্সফরমার যখন দেখছিলাম, তখন একটা ট্রান্সফরমারের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করছিলাম, যাতে আমরা এটা দিয়ে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস করতে পারি এবং ম্যাথমেটিক্যাল ডেরাইভেশন কোন একটা মানে ম্যাথমেটিক্যাল এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিস করতে পারি। একইভাবে কোন একটা পাওয়ার সিস্টেমে আমরা ডিটেলস পরে দেখব, কোন একটা পাওয়ার সিস্টেমে
আমরা ওই যে পাওয়ার সিস্টেমের যে ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলোকে আমরা কোনো একটা ইলেকট্রিক্যাল এবং ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এই নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশনটা করি। একইভাবে আমরা এর পরবর্তীতে আমরা দেখবো আসলে শর্ট লাইন, মিডিয়াম লাইন এবং লং লং লাইন যেগুলো আছে এগুলোর সার্কিটটা কিরকম হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লোড ফ্লো এবং পাওয়ার ফ্লো কন্ট্রোল। এই দুইটা কিন্তু আমাদের পাওয়ার সিস্টেমের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি এই দুইটার উপরে আমরা অনেক বেশি ফোকাস করব, কারণ বর্তমানে পাওয়ার সিস্টেমটা ডিজাইন করা হয় মেইনলি এই দুইটা জিনিসের উপর কন্ট্রোল করে। এই যে একটা হচ্ছে লোড ফ্লো আর একটা হচ্ছে পাওয়ার ফ্লো কন্ট্রোল। এই দুটো জিনিসের উপর বেস করে আমাদের পাওয়ার সিস্টেমটা ডিজাইন করা হয়। এরপরে আমরা দেখব ফল্ট অ্যানালাইসিস, কারণ একটা পাওয়ার সিস্টেমে যে কোনো মুহূর্তে ফল্ট হতে পারে। ফল্ট হলে আমরা যদি এক্সট্রিম লেভেলের ফল্ট হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু লাইন শাটডাউন করা লাগে। এটা আমরা দেখব ফল্ট অ্যানালাইসিস এবং ফল্ট অ্যানালাইসিস দুইভাবে হতে পারে, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট, আবার হচ্ছে আরেকটা অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। আমরা এগুলো ডিটেল পড়ব। এরপরে দেখবো আমরা প্রোটেকশন। জাস্ট এই 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 টপিকটা, এই প্রোটেকশন টপিকটা আমরা জাস্ট বেসিক ধারণাগুলো দেব, কারণ আমরা যদি সামনের ফোর্থ ইয়ারে মনে হয় ফোর্থ ইয়ারে একটা সাবজেক্ট আছে পাওয়ার সিস্টেম প্রোটেকশন, ওইটাতে আমরা বিস্তারিত মানে ডিটেলস সবকিছু এক্সটেন্সিভ সবগুলো আমরা জানবো। এরপরে একইভাবে আমরা সার্কিট ব্রেকার সম্পর্কে জানবো এবং হচ্ছে সাবস্টেশন লেআউট এই জিনিসটা সম্পর্কে জানবো। এরপরে রিলেটিভলি আমাদের একদম শেষের দিকে আমরা লোড কার্ভ পড়ব। এই লোড কার্ভটা আমরা যদি পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে ওইটা যদি নিই আমরা আবার ওইখানে আবার রিপিট করা হবে, কিন্তু এই জিনিসটা পড়ানো হচ্ছে যেহেতু এটা কোর সাবজেক্ট সে কারণে সবাইকে এই জিনিসগুলো আসলে আমাদের একটু জানা দরকার। মোটামুটি এতটুকুই হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট। এর মধ্যে আমরা আসলে মেইনলি ফোকাস করব লোড ফ্লো এবং পাওয়ার ফ্লো কন্ট্রোল, এই দুটো জিনিস আমরা একটু ফোকাস করব। এবং প্রথম দুইটা স্লাইড এটা যদি প্রথম স্লাইড ধরেন, পরবর্তী দুইটা স্লাইড আমরা কিন্তু একদম বেসিক যে মানে কিভাবে পাওয়ার সিস্টেম ডেভেলপ করলো, মানে প্রথমে ডিসি ছিল, ডিসি থেকে কিভাবে এসি আসলো, এসি থেকে কিভাবে হাই ভোল্টেজ আবার ডিসির দিকে আমরা যাচ্ছি, এই জিনিসগুলো আমরা প্রথম দুইটা স্লাইডে পড়ব। প্রথম দুইটা স্লাইডে আমরা এই যে পাওয়ার সিস্টেম কিভাবে ডেভেলপ করলো আমরা ওই দুইটা মানে ওই জিনিসগুলো আমরা দেখব। এই প্রথম দুইটা স্লাইড মানে এর পরবর্তী দুইটা স্লাইড আর কি, এই দুইটা স্লাইড আমাদের কিন্তু মানে কি বলবো আমাদের পরীক্ষায় কোনো থাকবে না, এগুলো এখানে কিন্তু নাই, এই কোর্স কন্টেন্ট নাই, কিন্তু ওইসব জিনিস আমরা দেখব যাতে আমরা আসলে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের হয়। না হয় এটা না হলে কেউ যদি কোয়েশ্চেন করে কেন এসি করা হচ্ছে, কেন ডিসি করা হচ্ছে, কেন মানে আমরা আবার এইচবি ডিসিতে যাচ্ছি, এই কোয়েশ্চেনগুলো আমরা আসলে আমাদের পক্ষে আনসার দেওয়াটা একটু কঠিন হয়ে যাবে যদি আমরা মানে এর পরবর্তী ইতিহাসটা না জানি, মানে আগে কি ডেভেলপ হয়েছে, কেন ডেভেলপ হয়েছে, এই জিনিসগুলো আমরা যদি না জানি। এতটুকুই মোটামুটি আমাদের কোর্স কন্টেন্ট। আর বলে নিই
আমি অ্যাটেন্ডেন্স নেব, আজকেরটা তো আসলে 40 মিনিটের একটা ক্লাস, এর বেশি আমরা নেব না। এই যে আমি অ্যাটেন্ডেন্স নেব মানে পরবর্তী স্লটে। সাধারণত আমি বারবারই বলছি আমি দুইটা পার্ট করে ক্লাসটা নেব। প্রথমে 40 মিনিট একটা নেব, পরবর্তী 10 মিনিটের একটা ব্রেক, পরবর্তী 40 মিনিট। আমি অ্যাটেন্ডেন্সটা নেব সাধারণত সেকেন্ড স্লটের কোন একটা টাইমে। এটা সবাই একটু খেয়াল রাখবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমরা রেফারেন্স বই হিসাবে কোন আচ্ছা কোন হ্যাঁ, বই আমি কিনবো? আমি আমি বলে দিচ্ছি। আমি মোটামুটি আপনাকে হ্যাঁ বলে দেবো সামনে। একটা গ্রেঞ্জারের একটা বই আছে, এটা সফট কপিও পাওয়া যায়, আমি আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। সফট কপিও পাওয়া যায় আর হার্ড কপিও পাওয়া যায়। আর যেগুলো এসব মানে যেসব টপিক আমি এই বইয়ের বাইরে পড়াবো, এই টপিকগুলো আমি হয়তোবা আপনাদের স্লাইড দিয়ে দেবো, আপনাদের হ্যান্ড কপি মানে আপনাদের সফট কপি দিয়ে দেবো, না হয় হ্যাঁ সফট কপি দিয়ে দেবো। সাধারণত ওই বই থেকে মেইনলি আমরা পড়াবো, আমি দিয়ে দেবো ওই রেফারেন্সটা দিয়ে দেবো, ওটা আমি এখানে অ্যাড করতে ভুলে গেছিলাম, ওই রেফারেন্সটা আমি দিয়ে দেবো। এই স্লাইডটা দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে না আর কি। এই স্লাইডটা আমরা জাস্ট একটু এই জিনিসগুলো দরকার, কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ অথবা আমাদের জানা দরকার, এই জিনিসগুলো মোট কথা আমাদের জানা দরকার। এই স্লাইডগুলো গতবার অ্যাড করি নাই, এটা এটা এবারের জন্য প্রথমে আসলে তৈরি করা হয়েছে। একটু আমরা দেখি এই স্লাইডগুলো। আচ্ছা একটু কেউ কি জানান প্রথমে আমাদের এই যে পাওয়ার সিস্টেমে প্রথমে এসি ডেভেলপ করা হয়েছিল নাকি ডিসি ডেভেলপ করা হয়েছিল? আমাদের এখন প্রথমে তো ডিসি স্যার ছিল স্যার। ডিসি ডিসি কেন কেন করা হয়েছিল এবং কে করছিল আসলে? এডিসন স্যার। হ্যাঁ এডিসনই করছিল প্রথমে। আসলে আমাদের যে প্রথমে ডেভেলপ করার মানে মেইন উদ্দেশ্য ছিল আসলে সেই মানে কি বলবো আসলে লাইট জ্বালাতে চাইছিল। লাইট আমাদের যে হচ্ছে নর্মালি যে ফ্লোরেন্স মানে নর্মাল যে হচ্ছে যে লাইট আছে মানে ওইটা চালাতে চাইছিল। এটা সাধারণত একটু পরে দেখবেন আসলে এই যে 1882 সালে সাধারণত এডিশন 1882 সালে সে এডিশন মোটামুটি এটা কিছুটা মানে সামান্য এরিয়া এখানে লেখাই আছে। আসলে আমি বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করেছি। এই যে 1.5 কিলোমিটার একটা রেডিয়াসের একটা অঞ্চলের মধ্যে নিউ ইয়র্কে এটা ডেভেলপ করছিল। এবং এক্ষেত্রে দেখেন এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবল ছিল। মানে পরবর্তীতে 1886 সালে এটা আরেকটু
আরেকটু আসলে বাণিজ্যিকভাবে আরেকটু মানে সচরাচর দেখা গেল, আমাদের একটু জাস্ট একটু পড়ে নেবেন, এগুলো মজার। এর পরেরটা আসলে এর পরেই দেখেন, এটা হচ্ছে 1986 সালে, যখন 1882 সালে এটা মোটামুটি বাণিজ্যিকভাবে মানে ডেভেলপ করার ট্রাই করা হয়েছিল। 1886 সালে এটার কিন্তু কিছু লিমিটেশন দেখা যাচ্ছিল। লিমিটেশন গুলো কি, আমরা তো আসলে এখানে একটু কতগুলো জিনিস দেখবো। এই লিমিটেশন গুলো কি, এই যে ডিসি আমাদের কিন্তু লং ডিস্টেন্সে মানে ট্রান্সফার করা যায় না, এবং মেন অসুবিধা আসলে লং ডিস্টেন্সে ট্রান্সফার না, এই যে আমাদের কেউ কি বলতে পারবেন এটা কেন? এই যে এই দাঁড়ান একটু, আমি এটা কেন এখানে দেওয়া হয়েছে একটু দেখেন তো। আমি লং পাওয়ার অনেক বেশি ওয়েস্ট হয় এই জন্য স্যার। হ্যাঁ, এটা একটা, এখানে দেখেন, এখানে কিন্তু খুব অল্প এরিয়া জুড়ে আমি যদি অনেক দূরে পাঠাতে চাই, আমার কিন্তু এটার জন্য এই লিমিটেশন এটার কারণে না, মেইনলি লিমিটেশনটা হচ্ছে, স্যার আমার হ্যালো, জি স্যার, ভোল্টেজ অনেক হাই হওয়া লাগবে এই জন্য স্যার। হ্যাঁ, ভোল্টেজ অনেক হাই হওয়া লাগবে, এটাই হচ্ছে মেইন এক্স্যাক্টলি। কারণ আমরা কিন্তু আবার পরবর্তীতে আমরা দেখবো আসলে আমরা কিন্তু বর্তমানে ডিসির দিকে যাচ্ছি আবার। আসলে ডিসিতে আমাদের যে বিভিন্ন ধরনের ইফেক্ট থাকে, ওইটা কিন্তু মানে যে লস, যে ট্রান্সমিশন লস, এটা কিন্তু অনেক কমই হয়। কিন্তু মেইন অসুবিধা যেটা, ডিসি ইচ্ছা মতো আপনি ট্রান্সফর্ম করতে পারবেন না। কারণ ইচ্ছা মতো ট্রান্সফর্ম মানে কি, আপনার যে হাউস হোল্ডে যেসব ইকুইপমেন্ট আছে, ওইসব ইকুইপমেন্ট সাধারণত মানে লো ভোল্টেজে চলে। হ্যাঁ, লো ভোল্টেজে চলে। ডিসি সাধারণত এইসব মানে হাই পাওয়ার, সে কারণে আমরা ট্রান্সফার করতে পারবো না। যদি ডিসি দিয়ে ট্রান্সফার করতে হয়, তখন আমাদের কিন্তু এই যে লো ভোল্টেজে নিয়ে আসতে হবে। কিন্তু ডিসি দিয়ে তো এটা লো ভোল্টেজে তখনও আসলে আবিষ্কার হয় নাই। ডিসি দিয়ে আমাদের হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, হাই ভোল্টেজ ডিসি থেকে লো ভোল্টেজ ডিসিতে কনভার্সন কিন্তু আমরা তখনও আবিষ্কার হয় নাই। সেই কারণে আমাদের এই যে মানে ট্রান্সফার করা যাচ্ছিল না, হাই ভোল্টেজ আমাদের ট্রান্সফার করা যাচ্ছিল না, সে কারণে। এখন আরেকটা জিনিস, এখন মনে করেন হাই ভোল্টেজ কেন দরকার আসলে, লো ভোল্টেজ দিয়ে ট্রান্সফার করলে অসুবিধাটা কি ছিল? স্যার লো ভোল্টেজ হলে তো স্যার, বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। লো ভোল্টেজে প্রবলেমটা কি ছিল? স্যার লো ভোল্টেজ হলে কারেন্ট অনেক বেশি হয়, হ্যাঁ, এই কারণে কপার লস বেড়ে যায়। আচ্ছা, কপার লস, ঠিক আছে। আমি হচ্ছে লস প্রথম দিকে তো আসলে লস চিন্তা করে নাই। মেইন অসুবিধা যেটা হচ্ছে দেখেন, কারেন্ট বেড়ে যাওয়া মানে কি আসলে, প্রথম লসের কথা চিন্তা করার দরকার নেই, আগে প্রথমে বলেন কারেন্ট বেড়ে যাওয়া মানে আসলে। দেখেন, আমরা যখন রেজিস্ট্যান্স পড়ছিলাম, ওই যে একটা একটা মোটা তারে কারেন্ট বেশি যাবে না, নাকি চিকন তার মধ্যে দিয়ে কারেন্ট বেশি যাবে? মোটা তারের ভিতর দিয়ে, কারণ সারফেস এরিয়া বেশি। হ্যাঁ, সারফেস এরিয়া বেশি। মেইনলি ওই কারণে আসলে প্রথমে লসের কথা চিন্তা করে নাই। প্রথম দিকে তো আসলে রুডিমেন্টারি মানে ইনিশিয়াল কন্ডিশনে ছিল, প্রথমে ওটা চিন্তা করে নাই। প্রথমে যেটা হচ্ছিল, প্রথমে আসলে যে কেবলের যে সাইজ, এটা কিন্তু অনেক বেশি হাই ভোল্টেজ নেওয়ার জন্য। আমি কিন্তু ওই যে আপনি যেটা বলছেন আই স্কোয়ার আর লস, হাই ভোল্টেজে নিতে হলে এটা কিন্তু তার মানে যেহেতু ভোল্টেজ বাড়ানো যাচ্ছে না, সো আমাদের হচ্ছে কারেন্টের পরিমাণ অনেক বেশি মানে বেশি লাগবে। এখন কারেন্টের পরিমাণ অনেক বেশি ট্রান্সফার করতে হবে। এখন অনেক বেশি ট্রান্সফার করতে হলে আমাদের যে কেবলের যে সাইজ আছে, ওইটা অনেক বেশি মানে ওটা অনেক অনেক বড় সাইজের হতে হবে। এটা হচ্ছে মেইন একটা লিমিটেশন।
আরেকটা লিমিটেশন হচ্ছে আমরা ইচ্ছা মতো আমাদের যার যে যে ভোল্টেজ প্রয়োজন ওটা আমরা ইচ্ছা মতো করে ট্রান্সফর্ম করতে পারছিলাম না। এই কারণে আমরা আসলে মানে এটাই হচ্ছে মেইন লিমিটেশন এবং ডিসি মেইন লিমিটেশন ডিসি। এবং আরেকটা লিমিটেশন ছিল আমরা ইচ্ছা মতো হাই ভোল্টেজ মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তো আমাদের হাই ভোল্টেজ দরকার, আমরা ইচ্ছা মতো আসলে হাই ভোল্টেজ ডেভেলপ করতে পারতেছিলাম না। এই তিনটাই হচ্ছে আসলে আমাদের মেইন লিমিটেশন ছিল তখন। আচ্ছা, এই লিমিটেশন গুলোর জন্য আমরা মেইনলি আসলে এসিতে আমরা ট্রান্সফর্ম করি, মানে এসির দিকে আমরা শিফট করি, এই মেইন লিমিটেশন। যদিও বা এডিসন আসলে অনেক প্রভাবশালী ছিল, সেই অনেক কিছু করতে চাইছিল আসলে, কিন্তু মানে তার ডিসিকে সামনে আগিয়ে নেওয়ার জন্য সে অনেক কিছুই করতে চাইছিল, কিন্তু আলটিমেটলি আসলে আমরা মানে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি বলেন আর ম্যাক্সিমাম যে ইকুইপমেন্ট বলেন, পরবর্তী দেখা গেল সবগুলো ইন্ডাস্ট্রি অথবা ইকুইপমেন্ট ওরা সবাই হচ্ছে এসি নেওয়ার জন্য আগ্রহী ছিল। এই যে 1880 সালে নরমালি আসলে এসি ডেভেলপ করা হয়। এখন এসি ডেভেলপ করার পর এসি সাধারণত খুব দ্রুত আসলে মানে বিভিন্ন জায়গায় অত বেশি পপুলারিটি অর্জন করে নাই। সবচেয়ে পপুলারিটি অর্জন করছে এই যে ট্রান্সফরমার আবিষ্কার হওয়ার পর, কারণ ট্রান্সফরমার আবিষ্কার হওয়ার পরেই আমরা কিন্তু ভোল্টেজ লেভেল চেঞ্জ করতে পারতেছি। এই ট্রান্সফরমার আবিষ্কার হওয়ার পরেই আমাদের মোটামুটি এসিটা আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল, মোটামুটি ওইটার ডেভেলপমেন্ট মানে কমার্শিয়ালি ওইটার ডেভেলপমেন্ট শুরু হলো। এরপর 1890 সালে প্রথম আসলে সিঙ্গেল ফেজ এসি ডেভেলপ করা হলো। পরবর্তীতে এই জিনিসগুলো পরবর্তীতে আমরা আসলে থ্রি ফেজে চলে যাই। এই দেখেন পরবর্তীতে আমরা থ্রি ফেজে চলে যাই এবং ভোল্টেজ লেভেল কিন্তু বেড়ে যাচ্ছিল। আমরা কিন্তু থ্রি ফেজে মেইন যাওয়ার প্রথম দিকে কারণ ছিল আমরা যাতে কস্ট কমানো যায় এবং ভোল্টেজ লেভেলটা বাড়ানো যায়। আচ্ছা, এর মধ্যে একটু এই স্লাইড যদি পড়ে দেখেন, এখানে হচ্ছে আসলে বিভিন্ন আর্গুমেন্ট হয়েছিল আসলে কোনটা ভালো কোনটা মন্দ। এক্ষেত্রে হচ্ছে এই যে এই আর্গুমেন্ট গুলোর কারণে নরমালি এসি ডেভেলপ করছিল অনেক বেশি ডিসি থেকে, কারণ এই সুবিধাগুলো ডিসিতে ছিল না। যেমন হচ্ছে ভোল্টেজ লেভেল, আমরা যেটাই বলছিলাম ভোল্টেজ লেভেল ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারতেছিলাম। এবং হচ্ছে এক্ষেত্রে আমাদের জেনারেশন, ট্রান্সমিশন এবং কনজাম্পশন, জেনারেশন মানে কি যেখান থেকে আসলে জেনারেট হয়, এবং ট্রান্সমিশন এবং কনজাম্পশন, এই জিনিসগুলো ইচ্ছা মতো আমাদের ফ্লেক্সিবল হিসেবে আমরা ইচ্ছা মতো ডেভেলপ করতে পারছিলাম। পরবর্তীতে মেন ইন্ডাস্ট্রিয়াল যে গেইনটা ছিল এটা হচ্ছে এসি জেনারেটর। মেনলি এই জিনিসটার কারণে এসি জেনারেটর যেটা আছে, এসি জেনারেটর এবং এসি মোটর যেসব জিনিস আছে, এসব জিনিস আসলে ডিসি জেনারেটর থেকে ডেভেলপ করা ইজি, মানে সিম্পল। এটা আমরা আগে দেখছিলাম আসলে। আমরা যদি ডিসি যে মেশিন 2 তে মনে হয় আমরা যদি ডিসি জেনারেটর এবং ডিসি মোটর পড়ে থাকি, তখন দেখবো আসলে ওই ডিসি জেনারেটর অথবা ডিসি মোটর থেকে আমাদের এসি জেনারেটর এবং এসি মোটর ডেভেলপ মানে যে কনফিগারেশন ওটা অনেক বেশি সিম্পল, এবং হচ্ছে ওইটা ডিজাইন করতে খরচ অনেক অনেক কমই লাগে। এরপর বিভিন্ন আসলে ফ্রিকোয়েন্সিতে আমরা এই যে এইগুলো দেখবেন
বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে আমাদের ডেভেলপ করা হয়েছে। পরবর্তীতে আসলে এই যে এখন দেখেন কিভাবে আসলে আমরা একটু দেখেন এক্ষেত্রে ছিল 1893 সালে 2.3 কেবি কিলোভোল্ট, এবং হচ্ছে এটা দিয়ে সাপ্লাই দেওয়া হয়েছিল 22 কিলোমিটার, না 12 কিলোমিটার। পরবর্তীতে দেখেন 1922 সালে 165 কেবি, এবং সর্বশেষ 1969 সালে 765 কেবি। কিভাবে আসলে আমাদের ডেভেলপ করলো? কেউ কি বলতে পারবেন আসলে মানে হাই ভোল্টেজ, বাংলাদেশের সর্বোচ্চ হাই ভোল্টেজ কত বর্তমানে? 420 স্যার, কত? 420। 420 না, 420 কি কেবি নাকি ভোল্টেজ? স্যার কেভি কেভি। আচ্ছা, 400 ভোল্টেজে আসলে 400 ভোল্টেজ আমাদের যে লাইন। পরবর্তীতে আমরা আসলে পিজিসিবি আরেকটা লাইন করতেছে, সেটা 765 কেবি। মানে বর্তমানে আমাদের যে ভোল্টেজ লেভেল, হাই ভোল্টেজ, মানে আমাদের সাধারণত এই জিনিসগুলো একটু মনে রাখেন। আমাদের সাধারণত জেনারেশন হয়, বাংলাদেশের পাওয়ার জেনারেশন হয় সাধারণত 11 কেবিতে। পরবর্তীতে এটাকে 132 কেবি অথবা 132 কেবি অথবা 230 কেবি অথবা 400 কেবিতে নিয়ে যাওয়া হয় বর্তমানে। পরবর্তীতে এটাকে 11 কেবিতে নিয়ে আসা হয়। এই যে আমাদের বাল্ক পাওয়ার যে কনজাম্পশন যেগুলো আছে ওগুলোতে কানেকশন দেওয়ার জন্য। এরপরে এগুলো যদি রেসিডেন্সিয়াল এরিয়া হয়, যেখানে 3 ফেজ লাইন আছে, ওইখানে এটাতে 400 ভোল্টেজের মতো নিয়ে আসা হয়। পরবর্তীতে যদি এটা সিঙ্গেল ফেজ লাইন হয়, 220 ভোল্টেজের মতো নিয়ে আসা হয়। এটাই হচ্ছে এক্সিস্টিং আমাদের যে পাওয়ার সিস্টেম আছে ওইটার ভোল্টেজ লেভেল। এবং বর্তমানে আরেকটা পিসিবি আরেকটা ডেভেলপ করার, এটা মনে হয় আগামী বছর থেকে কাজ শুরু হতে পারে। এটা হচ্ছে 765 কেবি একটা ট্রান্সমিশন লাইন। এটা যদি ডেভেলপ হয়, এটাই হবে মানে বাংলাদেশের প্রথম 765 কেবি ট্রান্সমিশন লাইন। কারা কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আরেকটা কথা, 165 কেবি এই জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু আরএমএস ভোল্টেজ, পিক ভোল্টেজ না, কিন্তু আরএমএস ভোল্টেজ। আরেকটা জিনিস বলি, মানে আমাদের যে ভোল্টেজ লেভেল এবং ইউএস এর যে ভোল্টেজ লেভেল, ইউএস এবং কানাডা আর অন্য অন্য দেশগুলোর যে ভোল্টেজ লেভেল, মানে ডিফারেন্স আর কি। মানে ইউএস এবং কানাডাতে যে ভোল্টেজ লেভেল আছে এবং অন্য পৃথিবীর অন্যান্য দেশে যে ভোল্টেজ লেভেল আছে, দুইটার মধ্যে ডিফারেন্স আছে, কিছুটা ডিফারেন্স আছে। কারণ তারা হচ্ছে 60 হার্টজে প্রডিউস করে, আর আমাদের যে অন্যান্য যেসব দেশ আছে ওগুলো হচ্ছে আমরা প্রডিউস করে কিন্তু 50 হার্টজে। আগামী দিন আমরা আজকে এই পর্যন্ত, একটু পরে আমরা হচ্ছে ব্রেক, মানে ক্লাস শেষ করে দেবো। আগামী দিন আমরা আজকে অ্যাটেন্ডেন্স দেব না, কারণ আগামী ক্লাসের এই যে অ্যাটেন্ডেন্স, আগামী ক্লাসের একসঙ্গে দুইটা দেবো আর কি। এই আগামী ক্লাসে দেখবো আমরা আসলে এইচভিডিসি লাইন কেন ডেভেলপ করা হয়েছে এবং হচ্ছে ইন্টারকানেকশনটা কি। এইসব জিনিস কিন্তু বিভিন্ন ভাইভাতে খুবই জিজ্ঞেস করে। আর এই যে পাওয়ার সিস্টেম, একটু পরে দেখবো এই জিনিসগুলো আমরা মোটামুটি দেখবো পাওয়ার সিস্টেম কিভাবে কন্ট্রোল করা হয়
এবং হচ্ছে এক্সাইটেশন কিভাবে কন্ট্রোল করা হয়, কিভাবে আসলে আমরা মানে একটা পাওয়ার সিস্টেম শাটডাউনে চলে যায়, কি কি মানে কি হলে পরবর্তীতে আমরা আসলে কন্ট্রোল হায়ারার্কি মানে কোনটার পর কোনটা করব, এই জিনিসগুলো আমরা দেখব। আজকে একটু পরে ক্লাস শেষ করে দেব, আর আর আমরা হচ্ছে আজকের অ্যাটেন্ডেন্সটা মানে সামনের ক্লাসে দেবো আর কি। সো সবাই একটু উপস্থিত থাকার ট্রাই করবেন। মোটামুটি এতটুকুই আসলে আজকে প্রথম কয়েকটা ক্লাস আমরা সাধারণত যেসব পড়ব এগুলো আমাদের গিয়েতে থাকবে না, মানে সিলেবাসে থাকবে না। সো এতটুকুই পর্যন্ত, তাহলে ভালো থাকবেন। ওকে।